আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আজকে আমি কথা বলবো। রাষ্ট্রের আপনার সবকিছু হচ্ছে একটা গোষ্ঠীর কাছে। তারাই ধরেন রাজনীতিবিদ, তারাই ধরেন বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের হেড, তারাই আবার ধরেন পলিসি মেকার, মানে আমাদের এক্সপিরিয়েন্স। আবার এলাকায় গেলে শুনি তারাই মাফিয়া। তো আমাদের হচ্ছে মানে এই যে কথা বলার জন্য আমাদের খোলাখুলি কথা বলা লাগবে আর কি। এখন রাজনীতিতে ধরা হয় যে রাজনীতি আপনার মনে হয় কথা বলার টপিক না, এটা করা যাবে না। রাজনীতিও আমাদের সকলের কথা বলার টপিক। মানে আমরা যতদিন এটাকে সাইড করে রাখবো ততদিন তারা আলাদাই থাকবে, ততদিন তারা জবাবদিহিতার মধ্যেও আসবে না। এখন আমাদের রাষ্ট্রে যা গণতন্ত্র, আমরা গণতন্ত্রের কথা বললাম, আমরা জবাবদিহিতার কথা বললাম, সবকিছু আসে হচ্ছে নাগরিক মর্যাদা এনশিওর করার দিকে। এই যে আমরা পলিসির কথা বলছি, এটা হচ্ছে আপনি সব পলিসি যায় আপনি রাষ্ট্রের একজন ব্যক্তিকে নাগরিক হিসেবে স্বীকৃতি দিচ্ছেন কিনা, তার নাগরিক মর্যাদা এনশিওর করছেন কিনা। এই সকল পলিসি হচ্ছে রাষ্ট্রের নাগরিকটার নাগরিক মর্যাদা, মানবিক মর্যাদা এনশিওর করার জন্য। এখন আমরা হচ্ছে ধরেন আমাদের দেখলাম যে আইসিটি মন্ত্রণালয় থেকে আমার লাস্ট একটা এক্সপেরিয়েন্স করি, নাগরিক সেবা করা হয়েছে গুলশানে। তারা এরকম বিভিন্ন কেন্দ্র গড়ে তুলছেন। এখন এখানে অনেক কিছু ইলেকট্রনিক সেবা আছে, আবার কিছু সময় আপনার যেতে হতে পারে। এখন আপনি যে ওই নাগরিক সেবা কেন্দ্রে যাবেন, আপনি যেতে যেতে আপনার মেট্রো রেলের একটা অংশ করে আপনি চলে যাচ্ছেন, আপনি যেতে যেতে আপনি রোড অ্যাক্সিডেন্টে আপনি নাই হয়ে যাচ্ছেন, আপনি যেতে যেতে আপনি হচ্ছে কোন একটা এই যে আমাদের ফ্লাইওভারের দিন পরে আপনি ওই নাগরিক সেবা কেন্দ্রেই আপনি পৌঁছাতে পারছেন না। কারণ এগুলো হচ্ছে মানে আমাদের আসলে অসহায়ত্ব। কিন্তু এখন আমরা বললাম যে জুলাই ঘটে গিয়েছে, আমরা এরপর আর এইসব হচ্ছে মেনে নিব না। তো আমাদের একজন এখানে বললেন যে জুলাইয়ের পর তিনি এখন হতাশ। তিনি আশা করেছিলেন যে জুলাইয়ের পর এসবে চেঞ্জ আসবে, কিন্তু এখন তিনি হতাশ। হতাশ হওয়া যাবে না, লড়াই চালিয়ে যেতে হবে। একটা রাষ্ট্রের গঠনের জন্য সব সময় আসে না, মানে রাষ্ট্র খুবই স্পেসিফিক সময়ে এই সুযোগটা পায়। এখন আমাদের ওই সময়টা যাচ্ছে। আমরা পলিসি মেকিং বলেন, একজন পলিসি মেকার হিসেবে বলেন, একজন রাজনীতিবিদ হিসেবে বলেন, একজন আমলা হিসেবে বলেন, আমাদের এখন জাতিটাকে তৈরি করতে হবে। এখন তৈরি করবার জন্য আমাদের যদি যুদ্ধ করতে হয় আমরা যুদ্ধ করব। এখন এখানে অনেক কিছু আসলো, আমি এটা পড়লাম, আমি দেখলাম যে ধরেন আমার দল থেকে একটা 24 দফা আছে। তো ওই 24 দফায় মোটামুটি অনেক কিছু ইনক্লুড আছে এখানে পলিসি, আবার অনেক কিছু হচ্ছে নাই, যেটা হয়তোবা আমি আমার পলিসি টিমকে গিয়ে বলবো যে এই জিনিসগুলো আপনারা কনসিডার করতে পারেন। কিন্তু এটা তো আমার সলিউশনের একটা স্টেপ। এখন সলিউশনের অনেকগুলো স্টেপের মধ্যে এটা একটাই স্টেপ। সলিউশনের বৃহৎ স্টেপ হচ্ছে সবাইকে এগিয়ে আসতে হবে। এখানে টপিকটা হচ্ছে ইয়ুথকে পলিসি টেবলে আনা। এখন ইয়ুথ বলতে আমরা আসলে কি বুঝি? ধরেন আমার কিশোর গ্যাংয়ের একটা ছেলের সাথে কথা হচ্ছিল, সে কি এই রাষ্ট্রে ইয়ুথ বলে, তরুণ বলে তাকে কি আমরা কনসিডার করি কিনা? তার তো এই টেবিলে আসলে তার কথাই মানে আমরা যা বলছি তার সাথে দেখবেন তার যে সমস্যা। আমরা হচ্ছে গিয়েছিলাম হচ্ছে রবিদাস পল্লীতে। ওই রবিদাস পল্লীর একটা ঘরে 5 সংসার নিয়ে বাস করা প্রিয়া রবিদাসের যে সমস্যা, সেই সমস্যা তো মানে আপনি শুনে অবাক হয়ে যাবেন যে তাকে কি রাষ্ট্র তো নাগরিক হিসেবেই স্বীকৃতি দেয়নি। যে কিশোর গ্যাংয়ের যে ছেলেটা, সে তো মানে তার দুপুরের খাবার নাই, তার রাতের খাবার নাই, তাহলে সে তো কিভাবে আপনার রাষ্ট্রে সে ইনক্লুডেড ফিল করবে? সে কি কোনোদিন সংসদে যেতে পারবে? রাষ্ট্রের কি এমন কোনো ব্যবস্থা আছে যে কিশোর গ্যাংয়ের ওই ছেলেটা কোনোদিন সংসদে যেতে পারবে? এখন বলা হইতে পারে যে না, সে তো গেলে রাষ্ট্র তো কোলাপস করবে। তার কি ওই অভিজ্ঞতা আছে কিনা, তার ওই যোগ্যতা মডেল? আপনি তাকে যোগ্য করে তোলার জন্য রাষ্ট্র হিসেবে কি পলিসি হাতে নিলেন, কি পরিকল্পনা হাতে নিলেন? আপনার তো এই প্ল্যান থাকবে যে না আজকে সে যেতে পারবে না, কিন্তু আজকে থেকে 5 বছর পর, 10 বছর পর, 15 বছর পর তাকে নিয়ে আমার এই প্ল্যান। তো আমার মনে হয় যে এইসব নিয়ে রাষ্ট্রের নাগরিকদের মেইন সমস্যা, বেসিক সমস্যা নিয়ে আমাদের কথা বলা দরকার। এবং একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে এখানে আমার করণীয়, ধরেন আমরা বলি যে আমাদেরকে জবাবদিহিতার মধ্যে আনেন এবং আমাদেরকে আমি এটাও বলি যে আমাদেরকে এনকারেজও করেন
এনকারেজ করা মানে কিন্তু এইটা না যে আমাকে মানে আপনি আমাকে কোনো জবাবদিহিতায় আনবেন না, আপনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেন কিন্তু সাথে সাথে আমাকে এনকারেজ করেন যেন আমি এই কম্পিটিশনটা ফিল করি, ভালো কাজের কম্পিটিশনও যেন আমি ফিল করি। তাহলে আপনারা আমাকে ওই এনকারেজমেন্টটাও করেন দেন। এখন ধরেন বলা হচ্ছিল যে জুলাইয়ের পর ইয়াং এন্ড ওল্ড এর মধ্যে একটা ব্রিজ, এই ব্রিজ কিভাবে ক্রিয়েট করা যায়। জুলাই কিন্তু শুধু ইউথ করেনি, ওর আমাদের বড় মানে ওল্ডার জেনারেশনের ওনারাও তাদের মতো করে কিন্তু রাস্তায় নেমে এসেছিলেন। তো এই যে কনফ্লিক্ট ক্রিয়েট করা করে রাখা হয় বাহির থেকে একটা মানে তরুণ আশা মনে হয় আমার অভিজ্ঞদের আমার ওল্ডার জেনারেশনকে বের করে দিতে হবে, জিনিসটা এমন না। আমার তরুণদের যেমন এখানে ইনক্লুড করা দরকার তেমনি আমার ওল্ডার জেনারেশনকে ওই রেসপেক্টটা দেওয়া দরকার, তাদের ওই নলেজটা আমাদের কাজে লাগানো দরকার পলিসি মেকিং এ। এখানে মিলেমিশে কাজটা করা সম্ভব। এখন আমি আমার আরেকটা এক্সপেরিয়েন্স বলি। আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করতেছিলাম যেহেতু জীবনের পরিবর্তন হয়েছে জুলাইয়ের পর, যে সরকারের সাথে বা রাষ্ট্র হিসেবে মানে তোর কখন কানেক্টেড ফিল হয়েছে, তোর সারা জীবনে কখন কানেক্টেড ফিল হয়েছে। সে বলছে যে আমি একবার উপবৃত্তি পাইছিলাম, সেই উপবৃত্তি পাওয়ার পর মানে আমার তার সারা জীবনে কানেকশন হচ্ছে ওইটা যে এই রাষ্ট্রে যে একটা সরকার আছে, সরকারের সাথে তার এই 25 থেকে 30 বছরের জীবনে সারা জীবনের কানেকশন ওই এক পয়েন্টে সে একবার উপবৃত্তি পাইছিল। এখন আমরা জানি না যে আমাদের কয়টা মন্ত্রণালয়, আমাদের মন্ত্রণালয়গুলোর কাজ কি, আমাদের মন্ত্রণালয়গুলোতে প্রজেক্ট কিভাবে হয়, ঠিক আছে। এখন লিংক না থাকলে আমি আবার প্রজেক্টও পাবো না। এইগুলো নিয়ে আমাদের কথা বলা লাগবে। এবং আমি আমার এক্সপেরিয়েন্স বলি, ভাই বললেন ইসরাফিল খসরু ভাই যে আমলাতান্ত্রিক জটিলতা জুলাইয়ের পর আহতদের চিকিৎসা যেন এক জায়গায় হয়, সব ধরনের চিকিৎসা যেন এক জায়গায় হয়। এই জন্য আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছিলাম যে একটা আমরা হাসপাতালও ম্যানেজ করেছিলাম, তারাও রাজি যে ওই জায়গাতেই তারা 6 ধরনের ট্রিটমেন্ট দিবে। সেই জিনিস সচিবালয় থেকে আমার প্রথম সচিবালয়ে ঢোকা, সচিবালয় থেকে বের করতে আমার 1.5 মাস লাগছিল। মানে একদিন তারা কাগজ হারায় ফেলে, একদিন তারা কি এখানে বাজেটের জটিলতা, একদিন এখানে আরেক মন্ত্রণালয়ের এখানে কাজ আছে সেই মন্ত্রণালয় থেকে কাগজ আসেনি এমন। পরে আমাদের বলা হলো যে এখানে তো আসলে আগের দলের মানুষজন রয়ে গিয়েছে, দলীয় মানুষজন, তাই এই কাজটা করছে না। একটা সচিবালয়ে কেন দলীয় মানুষজন থাকবে, এই প্রশ্নটা করাটাই এখন হাস্যরসের বিষয় যে সচিবালয়ে তো সচিবরা থাকতেন, ঠিক আছে, তাদের এখানে রাজনীতিটা কোন দলের সাথে সম্পর্ক কি। তো এই যে মানে সব কিছু ঘুরে ফিরে একটা গোষ্ঠীর কাছে, এবং এই যে আপনাকে রাষ্ট্র সম্পর্কে জানতে দেওয়া হয় না, রাষ্ট্রের কিন্তু এনাফ আছে। আমি বিশ্বাস করি না যে বাংলাদেশে এনাফ নাই। আপনি যদি বাইরে পাচার হওয়া ঠেকাইতে পারেন, আপনি যদি সব মন্ত্রণালয়ের পলিসিগুলো জানেন, প্রজেক্টগুলো সম্পর্কে জানেন, আপনি দেখবেন যে বাংলাদেশের আছে। কিন্তু সবকিছু একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে। আমাদের এগুলো ছড়াইতে হবে, আমাদের সম্পদকে ছড়াইতে হবে, এবং এটার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। নট শুধু পলিটিশিয়ান, নট শুধু আমলা, এখানে রাষ্ট্রের প্রতিটা মানুষকে এগিয়ে আসতে হবে, প্রতিটা নাগরিককে এগিয়ে আসতে হবে, এক টেবিলে আসা লাগবে। আমি আশা করতেছি যে আমরা যে পবিত্র দায়িত্বটা পাইছি এটা আমরা সকলে মিলে এটাকে আমরা সাকসেসফুল করব। থ্যাংক ইউ।